আজকের ক্লাসের টপিক হচ্ছে কি প্যারালালিজম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি বছর এই টপিক থেকে 100% প্রশ্ন আসে। সো আজকে একটা ক্লাস করবো ইনশাল্লাহ, ওই একটা ক্লাসে প্যারালালিজমের A to Z সব কিছু শেষ করে দেবো ইনশাল্লাহ। এবং আজকের ক্লাস করার পরে প্যারালালিজম নিয়ে আর কোনো সমস্যা হবে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এই টপিক থেকে তোমাকে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন, যত গভীরে প্রশ্ন করা হোক, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। সো প্রশ্ন কতটা টেকনিক্যাল হতে পারে এটা আমরা দেখবো, এই টপিক থেকে কতটা টেকনিক্যাল, কতটা কৌশলী কোশ্চেন দ্বারা করতে পারে, আর আমরা কতটা কৌশলীভাবে উত্তর দিতে পারি। সো আজকে আমরা ক্লাসে এটা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে, আমরা সবাই একটু জয়েন করার জন্য সুযোগ দিই। 1 মিনিট অপেক্ষা করি, সবাই ক্লাসে আসো, দ্রুত ক্লাসে চলে আসো, দেন আমরা হচ্ছে কি একসাথে ক্লাস শুরু করে 1 মিনিট সময় দিব। এবং আজকের ক্লাসে অনেকগুলো আলোচনা থাকতেছে, আলোচনার ক্লাসে ওকে ফাইন। তোমরা ক্লাসটা শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দাও, কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে ইনশাল্লাহ। ওকে, আমি আমার জায়গা থেকে শেয়ার করে দিলাম, তুমি তোমার জায়গা থেকে শেয়ার করে দাও। রাইট, ফাইন। সবাই একসাথে যুক্ত হয়ে যাচ্ছে, আমরা একসাথে যুক্ত হয়ে যাচ্ছি। একটা ক্লাসে হবে, জাস্ট আজকের একটা ক্লাসে যথেষ্ট, এই টপিক শেষ করার জন্য একটা ক্লাস যথেষ্ট ইনশাল্লাহ। আর এখান থেকে তো প্রতি বছর প্রশ্ন আসে, সো খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। এবং তোমাদের অনেক প্রশ্ন ছিল যে ভাই পরীক্ষা যদি আগে হয়ে যায়, তাহলে আমাদের তো তোমাদের মধ্যে অনেকে হতাশা আর কাজ করতেছে যে আগে পরীক্ষা হয়ে যায় তাহলে কীভাবে কী করবো, প্রিপারেশন তো শুরু করে নাই। সো অনেক ভয় কাজ করতেছে তোমাদের। তো তোমাদেরকে একটা কথা বলি, শোনো, পরীক্ষা যদি 10 দিন আগে হয় তাহলে 10 দিন সময় সবাই কিন্তু কম পাবে। এটা তুমি একা না, সবাই কিন্তু কম প্রিপারেশন নেবে, মানে কম 10 দিন পড়তে হবে। 10 দিন কম পড়তে পারলে কি হবে, যে হয়তো বা 10 দিন তুমি কত নাম্বার বেশি পাইতা, 3 নাম্বার বা 4 নাম্বার। তো সাধারণত দেখা যাবে 3-4 নাম্বার কম পেয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবা। সো তুমি কিন্তু চান্স পাওয়ার জন্য এরকম কিছু না যে এটা বোর্ড পরীক্ষা না, যে 80 নাম্বার হলে আমার প্রশ্ন যত কঠিন হোক বা যত সহজ হোক, আমার কিন্তু 80 নাম্বার পেলে অ্যাপ্লাস হয়, 79 নাম্বার পেলে কিন্তু অ্যাপ্লাস হবে না। সো এই ক্ষেত্রে তোমার কিন্তু একটা সুযোগ সুবিধা আছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে কি, তোমার যদি পরীক্ষা খারাপ হয়, মানে সবারই খারাপ হয়, তাহলে কিন্তু যার মেরিট উপরে থাকবে সে কিন্তু চান্স পাবে, তার মানে কম নাম্বার পেয়ে কিন্তু তুমি চান্স পেয়ে যাবে। আর এই বছর যদি এরকমটা হয়, মানে ঘটনাটা এরকম ঘটে যায় যে কোনো কারণে দেখা যায় হচ্ছে এই বছর একটু পরীক্ষা আগায় দিবে, আর এই জন্য দুশ্চিন্তা করার দরকার নেই। দুশ্চিন্তা করে তোমার সময় নষ্ট করার কোনো মানেই হয় না, কারণ 10 দিন কম পেলে 10 দিন তোমার সব বন্ধুরাই কম পাবে। সো তুমি এই বাকি দুশ্চিন্তা করে সময় নষ্ট না করে, বরং যে সময়টা পাচ্ছ এই সময়টা ভালো করে কাজে লাগাও, ইনশাল্লাহ কম নাম্বারে চান্স হবে। কম নাম্বার বলতেছি, যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে কম সময় হলে তো পরীক্ষার প্রশ্ন সহজ হবে, এটাই স্বাভাবিক। আর প্রশ্ন কঠিন হলে তখন নাম্বার কমে চান্স হবে ইনশাল্লাহ। ওকে ফাইন। সবাই চলে আসছো, ভেরি গুড, সবাই চলে আসছো। ওকে, আমরা একটু 1 মিনিট অপেক্ষা করি, সবাই চলে আসি। আমরা অ্যাডমিশনের সময় আমরা যত দ্রুত ক্লাস শুরু করেছে ততই ভালো। ফাইন, দেখি আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে। ভেরি গুড। ভাই আমি রিটেন নিয়ে চিন্তায় আছি। রিটেন নিয়ে তো চিন্তা করার কিছু নাই। রিটেনে কি আসে, ইংরেজি রিটেনের কথা যদি বলি, ইংরেজি রিটেন আসলে 20 নম্বরের মধ্যে 10 নম্বর থেকে শর্ট প্যারাগ্রাফ। এখানে তোমার 4-5-10 পেজ লেখা লাগবে না, একটা পেজ, 1 পেজ। আর তুমি চাইলে 4 পেজ বা 10 পেজ লেখার মতো তোমার সুযোগ নাই। আর তোমার 1 পেজ লেখার সুযোগ আছে, তুমি 1 পেজে লিখতে পারবা। আর তোমাকে পেজ দিবে একটা, এখানে তোমাকে আহামরি পেজ দিবে না, ওই যে যতটুকু খাতা দিবে তোরা হচ্ছে তোমাকে রিটেনের জন্য প্যারাগ্রাফ লেখার জন্য এরকম একটা পেজ দিবে। এই পেজের মধ্যে তোমাকে প্যারাগ্রাফ লিখে শেষ করতে হবে, তোমার কিন্তু এক্সট্রা কোনো পেপার দেওয়া হবে না প্যারাগ্রাফের জন্য। সো এখানে প্যারাগ্রাফ তুমি একটা পেজ, সো এই প্যারাগ্রাফটা তো খুবই কমন একটা প্যারাগ্রাফ পড়ে। আর প্যারাগ্রাফটা কোথা থেকে আসে, তোমার টেক্সট বই থেকে কিন্তু প্যারাগ্রাফ আসে। সো টেক্সট বই বিগত বছরগুলোতে টেক্সট বই থেকে প্যারাগ্রাফ আসছে, তোমার সময় টেক্সট বই থেকে কিন্তু প্যারাগ্রাফগুলো আসবে। সো এটা খুবই কমন বিষয়। সো প্যারাগ্রাফ কোথা থেকে কমন পড়বে, টেক্সট বই থেকে কমন পড়বে প্যারাগ্রাফ, সহজ বিষয়। এবং আরেকটা কথা যদি বলি যে ভাই সেন্টেন্স মেকিং, আচ্ছা একটা শব্দ যদি জানা থাকে, ধরো আমি পেন, নর্মালি বললাম পেন, একটা কলম। পেন মানে যে কলম, তুমি জানো না, তুমি বলবো যে আই হ্যাভ আ পেন।
এটা সেন্টেন্স মেক হয়ে গেল। আর তোমার তো খুব কঠিন সেন্টেন্স মেক করতে হবে না। অনেকে বলতে পারো ভাই এত সহজ করে যে সেন্টেন্স মেক করি তাহলে কি নাম্বার দিবে? ওরা তো বলে না যে কঠিন করে একটা সেন্টেন্স মেক করে দাও, ওরা তো বলে যে মেক আ সেন্টেন্স। তো অর্থবোধক একটা সেন্টেন্স দিয়ে দিলেই হলো। কিন্তু এই জন্য তোমাকে তোমার কঠিন সেন্টেন্স দিতে হবে, ব্যাপারটা এরকম না। তো সেন্টেন্স মেকিং শব্দের অর্থগুলো জানা থাকলে হয়। আমরা তাহলে কি বোকাবলির বাইরে ভর্তি করবো? এটা সবচেয়ে বড় বোকামি হচ্ছে এটা, যে আমরা অ্যাডমিশনের সময় এত বড় বড় বই, বোকাবলির বই মুখস্থ করি, এটা চরম বোকামি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্যারাগ্রাফটা আসে তোমার টেক্সট বই থেকে। কোন বই থেকে? টেক্সট বই থেকে। তো টেক্সট বইয়ের হুবহু 12টা তোমার ইউনিট আছে, ওই 12টা ইউনিটের মেইন যে হেড লাইনগুলো আছে না, ওই হেড লাইনগুলো দিয়ে তোমার কিন্তু কি করবে, এরকম একটা প্যারাগ্রাফ লিখতে বলবে। এখন যারা বড় বড় মানে বাহিরের এই বুকাবলি সেই বুকাবলি মুখস্থ করছে, যেগুলো তোমার ট্যাক্সে নাই, এগুলো তোমার আসবে না, এগুলো তোমার সিলেবাসেই না। তো তোমার কোন জায়গা থেকে আসবে? আসবে হচ্ছে কি তোমার টেক্সট বইয়ের যে টেক্সট বইয়ের ইউনিটগুলোর মেইন হেডলাইন থেকে তোমাকে প্যারাগ্রাফ দিবে। আর সেন্টেন্স মেকিং দেখো সবগুলো বইয়ের ইউনিটের শেষে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু শব্দ তো দেওয়া থাকে, শব্দ দেওয়া থাকে, ওই গুরুত্বপূর্ণ শব্দগুলো থেকে তোমার সেন্টেন্স মেক করতে বলবে 5টা। সো সেন্টেন্স মেকিংটা আসছে কোথা থেকে? তোমার টেক্সট বই থেকে, ইংলিশ ফার্স্ট পেপার থেকে। আর প্যারাগ্রাফ আসছে তোমার ইংলিশ ফার্স্ট পেপার থেকে। তো এখানে তো 15 নাম্বার, আর 5 নাম্বারের মধ্যে তোমার এক্সপ্লেনেশন আসে। এক্সপ্লেনেশন এটা তোমার কবিতা থেকে আসে, ঠিক আছে? সো ভয়ের কিছু নাই, ইংলিশ রিটেন নিয়ে ভয়ের কিছু নাই। তোমার রিটেনটা নিয়ে অনেকে ভয় পাওয়াইছে তোমাদেরকে নিয়ে। তোমরা দেখো প্যারাগ্রাফ লিখতে পারো না, এটা কেউ বিশ্বাস করবে বললে? তোমরা প্যারাগ্রাফ লিখতে জানো না? বলো, তোমরা প্যারাগ্রাফ লিখতে পারবে না। এই যাবৎকালে তোমরা কত প্যারাগ্রাফ লিখছো নিজেও জানো না। তো তোমরা 8 পেজ 10 পেজ করে প্যারাগ্রাফ লিখছো, আর এখানে তোমার মাত্র জাস্ট একটা প্যারাগ্রাফ লিখবা, তাও 1 পেজের একটা প্যারাগ্রাফ, 1 পেজের প্যারাগ্রাফ, আর বাইরে কিছু লাগবে না। তো রিটেনটা হচ্ছে সব থেকে সহজ, রিটেন হচ্ছে সবচেয়ে সহজ, ঠিক আছে? এবং রিটেনটা কমন পড়ে, তুমি যাই বলো না কেন রিটেন কিন্তু কমন পড়ে। কারণ তোমার যে তুমি যা পড়তেছো রিটেন সব কমন পাবা। বাংলার ক্ষেত্রে যদি বলি, কারণ বাংলা রিটেনে তোমার কেন আহামরি ভয় পাওয়ার মতো কিছু নাই। বাংলা রিটেন তোমার কি আসে? বাংলা রিটেন দেখা যাচ্ছে সৃজনশীল আসে 10 নম্বরের জন্য। আর কি আসে তোমার? সারাংশ বা সারমর্ম। এর মধ্যে সারাংশ সারমর্ম কোনটা পড়বো? তোমার যে বোর্ড পরীক্ষা যে সারাংশ সারমর্ম যেগুলো আসছে না, ওইগুলোই পড়ো, এগুলোতেই কমন পড়বে। ভাব সম্প্রসারণ আসে মাঝে মধ্যে, ওই বোর্ড পরীক্ষা যেগুলো আসে এগুলোই কিন্তু এখানে আসে, ঠিক আছে? মাঝে মাঝে অনুবাদ দে। সো অনুবাদ যদি দে মাঝে মাঝে, খেয়াল করো, যদি অনুবাদ দে, অনুবাদ দিলে তোমার কি সেক্ষেত্রে কি হয়, যে অনুবাদের ক্ষেত্রে যেটা হবে, যে অনুবাদটা তোমার দেখবা তোমাদের যে এইচএসসির যে গাইড ছিল না, ওই গাইডের পিছনেই অনুবাদ দেওয়া আছে, বোর্ডে আসছে বা জনপ্রিয় কিছু অনুবাদ আছে, ওইখান থেকে আসবে, ঠিক আছে? এর বাইরে কিছু না, আসবে না। আর অনুবাদ কিন্তু সবচেয়ে সহজ হয়, অনুবাদ কিন্তু সব থেকে সহজ হয়, এটা মাথায় রাখবা। তো তার মানে রিটেন হচ্ছে গিয়ে সব থেকে সহজ তোমার প্রিপারেশন। আমি বলি সাধারণত কোচিং সেন্টারগুলো তোমাদের এত ইদানিং এই রিসেন্টলি এই সময়টা হইলো যে কারা যেন তোমাদেরকে ভয় দেখাচ্ছে রিটেন নিয়ে। দেখো কোচিং সেন্টারে, সাধারণত কোচিং সেন্টারে রিটেনের ক্লাস শুরু করে 10 দিন বা 15 দিন আগে, 10-15 দিন আগে রিটেনের ক্লাস শেষ করে শুরু করে। কারণ জানি রিটেন পড়ানোর মতো কিছু নাই, সবই তোমরা পারো। তোমার কি সৃজনশীল লেখা শেখানো হবে? তুমি কি সেন্টেন্স মেক করতে পারবে না? একটা ওয়ার্ড দিয়ে কি সেন্টেন্স মেকিং করতে পারবে না? আর কি সমস্যা বলো? আর কি সমস্যা? কার কি সমস্যা বলো? রিটেন নেই কোনো কিছু না। রিটেন দেখো এইগুলো হয়তো এমসিকিউ হয়তো তোমাকে একটা পড়াইলে তোমার মাথায় খাটায় একটা এমসিকিউ সলভ করা লাগতে পারে, কিন্তু রিটেনটা তোমার হুবহু কমন পড়ে। রিটেনটা কমনের বিষয়, কমনই পড়ে যায়। তুমি দেখো টেক্সট বইটা কিন্তু তুমি যাই বলো না কেন, লাস্ট ইয়ারে যেটা আসছে প্যারাগ্রাফ কি আসছে, এডুকেশন। সো এডুকেশন তোমরা দেখো 12 বছর তো লেখাপড়াই করতেছো, শিক্ষা। তো শিক্ষা নিয়ে তুমি কি লিখতে পারবে না একটা পেজ? হ্যাঁ, তুমি যদি এখন চিন্তা করো লিখতে পারো না, তখন ভয় লাগে। বাট কলম খাতাটা দিয়ে দিলে ঠিকই তুমি 1 পেজ লিখতে পারবে না, 1 পেজ 5 পেজে লিখতে পারবে। বোর্ড পরীক্ষা এরকম অনেক হয়েছে না, যে তুমি কমন পড়ে নাই প্যারাগ্রাফ, তুমি লিখে আসছো না, তুমি খালি লিখে আসছো। দেখো এডুকেশন, এডুকেশন যে এডুকেশন এনলাইটেন্স আওয়ার হার্ট অ্যান্ড সোল, টাইটেল ছিল এটা। সো এখানে কিন্তু প্যারাগ্রাফটা কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় আসছে, তোমার এই টেক্সট বই থেকে আসছে। তো তোমার ভয়ের কারণটা কি? ভয় পাওয়ার কিছু না এখানে। সো রিটার্নটা কিন্তু সব থেকে সহজ। সো আজকের টপিকটা হচ্ছে প্যারালালিজম, আজকে পড়ি ইনশাল্লাহ প্যারালালিজম শেষ করবো। এবং রিটেনে আমি কথা দিচ্ছি, রিটেন একদম ভয়ের কিছু নাই, রিটেনটা হচ্ছে সবচেয়ে সহজ এবং রিটেন কমন পড়ে। দুটো জিনিস মনে রাখবা, ইংরেজি এমনি সহজ, আর রিটেনের ক্ষেত্রে যদি বলে আরো সহজ। ইংরেজি 10 নাম্বারে তো এখানে শেষ, প্যারাগ্রাফ দিয়ে শেষ। তুমি যাই লিখো প্যারাগ্রাফে, তুমি যদি একটা পেজ লিখো তোমাকে তো জিরো দেওয়ার সম্ভাবনা নাই। তুমি প্যারাগ্রাফের যে ফরম্যাটটা ঠিক রেখে, এডুকেশন রিলেটেড না, তোমার হয়তো কি বলতে স্পেলিং মিস্টেক হতে পারে, তাই না? স্পেলিং মিস্টেক হতে পারে, বাট সেন্টেন্সে সুন্দর না হতে পারে। ভাই স্পেলিং মিস্টেক কাদের হয় জানো? যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে না, তাদেরও কিন্তু স্পেলিং মিস্টেক হয়, টিচারেরও স্পেলিং মিস্টেক হয়। এটা আহামরি কোনো বড় ভুল না। তুমি দেখো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টে পড়তেছে, তাদের যদি ভুল হয় তো তুমি কি ভাই, তোমার কি ভুল হইতে পারে না? হইতেই পারে। তো এইগুলো ভুল বা তুই লিখতে পারলি হইলো, যে একটা পেজ এটা টপিকটা দিল, যে টপিক রিলেটেড লেখছো কিনা, প্রসঙ্গটা ঠিক আছে কিনা। তো এই প্রসঙ্গ ঠিক রাখলে
ফরমেশন ঠিক থাকলে এখানে তুমি 5 এর নিচে পাওয়ার সম্ভাবনা নাই, তুই 5 তো এখানেই হয়ে যাচ্ছে। আর সেন্টেন্স মেকিং, ওয়ার্ডের অর্থ জানলে তো সেন্টেন্স মেকিং করা যায়, তাই না? ওয়ার্ডের অর্থ জানা থাকলে সেন্টেন্স মেকিং করা যায়, তাই না? ওকে, আর কি প্রবলেম বলো, আর কি প্রবলেম? ওকে, তাহলে আমরা মূল ক্লাস শুরু করে দিতে পারি, আমরা এখন ক্লাস শুরু করে দিতে পারি, কারণ আমাদের সবাই জয়েন হয়ে গেছে। আর কারো প্রবলেম থাকলে বলতে পারো। ওকে, আচ্ছা, না প্যারাগ্রাফ বাংলিশে লিখছো আগে? ইনশাল্লাহ 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 পারবা, পারবা। আর একটা কথা মনে রাখো, রিটেনের তো ক্লাস হয় নাই বা রিটেন তোমরা ওইভাবে পড়ো নাই। সো রিটেনে যখন ক্লাস হবে, যখন রিটেন তোমাদেরকে পড়ানো হবে, ঠিক আছে, অল্প অল্প পড়ে কিন্তু রিটেন ভালো করা যায়, অল্প পড়ে রিটেন ভালো করা যায়, মনে রাখবা। রিটেন হচ্ছে অল্প পড়ে ভালো করা যায়। চলো আমরা হচ্ছে মূল ক্লাসে শুরু করে দিই, আমরা মূল ক্লাসে চলে যাই। দ্য ব্রাদার উইল অ্যান্সার, দ্য ব্রাদার। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। চলো আমরা ক্লাস শুরু করে দিই। আপনি পারেন বলে সহজ, না না, এটা এটা একটা চরম বাস্তবতা যে টিচাররা সবসময় সহজ বলে, আপনি পারেন বলে না, এরকম না। তুমি যে পারবা না, দেখো তোমাকে যদি ওয়ার্ডের অর্থ জানো এবং ওই ওয়ার্ডগুলো তোমার টেক্সট বই থেকে দেওয়া থাকবে, তোমার টেক্সট বই থেকে দেওয়া ওয়ার্ডগুলো, ধরো আমি তোমার স্যার বললাম যে বুক, বুক তোমার ধরো বুক একটা শব্দ, এটা তুমি সেন্টেন্স মেক করতে পারবা না, তুমি ডিরেক্ট বলবো যে আই হ্যাভ আ বুক। এখন না সমস্যা কি জানো, আমরা মনে করি ভাইয়া এইভাবে লিখলে কি নাম্বার দিবে, কেন দিবে না পাগলা বলো তো? কারণ তোমাকে বলতে সেন্টেন্স মেক করতে বলছে, বা সহজ করে দিলে কি নাম্বার দিবে? হ্যাঁ দিবে, সহজ দাও কঠিন দাও। কারণ অনেকে আমরা কি করি, অতি উৎসাহী হয়ে যাই, মনে করি ঢাকা ইউনিভার্সিটি কি না কি জানি, যেখানে খুব মনে হয় আহামরি ভয়ঙ্কর প্রশ্ন, ভয়ঙ্কর লেভেলের আমার কিছু লিখতে হবে না। তোমাকে সেন্টেন্স বলছে, তুমি ইজিলি অ্যান্সার করে দাও, পারলে 3টা শব্দ দিয়ে শেষ করে দাও সেন্টেন্স মেকিং। আর যদি আমি এত বড় সেন্টেন্স করি, সেন্টেন্স যদি আমার ঠিক হয় এটাও 1 নাম্বার দিবে, আমার এতটুকু যদি করি, হ্যাঁ ঠিক যদি হয় এটাও আমার কিন্তু নাম্বার 1 নাম্বারে দিবে। সো নাম্বার 1 নাম্বার, সেন্টেন্সটা মেক করতে পারলে হলো। বুদ্ধিমানরা কি করে, সহজ অ্যান্সার করে। সো এই জিনিসটা ভয় পাবো না, রিটেনে ভয় পাওয়ার কিছু নেই। আমি জানি আমি 4-5টা ক্লাস নেওয়ার পরে বলো ভাই বাদ দেন, রিটেন আর পড়ানো লাগবে না, রিটেন আমরা পারবো, ঠিক আছে? সো এখানে আমরা সর্বোচ্চ এখন এই জায়গাটাতে ফোকাস করি। দেখো প্যারালালিজম, প্যারালালিজম এই টপিকটা আসলে কি, দেখো এই জায়গাটা শুধু এই পৃষ্ঠাটা পড়ো, প্যারালালিজম এখানে শেষ। এই পেজটা পড়ো, প্যারালালিজম এখানেই শেষ। সো একটা টপিক বলছিলাম না, এই একটা টপিকটা এইখানে শেষ, ঠিক আছে? সবাই মনোযোগ দাও, প্যারালালিজম এখানেই শেষ। সো এইখানে আমরা প্যারালালিজমের সমাপ্তি ঘোষণা করবো। সো এই টপিকটা পারলে, এই অংশটুকু পারলে বিগত বছরের সকল প্রশ্ন তুমি সমাধান করতে পারবা, এবং তোমার সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেইভাবে প্রশ্ন করা হোক না কেন, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। আমি তোকে দেখাবো তুমি যে পারো বা তুমি পারবা। সো এটা খেয়াল করো, এখানে কিছু শব্দ লিখছি মাঝখানে, দেখো অ্যান্ড, অর, বাট। এটা তো তোমরা সবাই জানো, অ্যান্ড, অর, বাট। সো এই অ্যান্ড, অর, বাটের সাথে ইজ, এই 4টা খুবই বেশি আসে, এই 4টা খুব বেশি আসে পরীক্ষায়। অ্যান্ড, অর, বাট এই 4টা সবচেয়ে বেশি আসে। অ্যান্ড, অর, বাটের সাথে কি মনে রাখবা? ইজ। সো অ্যান্ড, অর, বাট আর কি বলতো? ইজ। শব্দগুলো ছিল। সো অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে হচ্ছে কি এবং, এবং এর আরেকটা ইংরেজি শব্দ হচ্ছে কি অ্যাজ ওয়েল এজ। তারপরে অ্যান্ড যে কথা, অ্যাজ ওয়েল এজও কিন্তু সেই একই কথা। তার মানে অ্যান্ড, অর, বাট, ইজ সব থেকে বেশি আসে। এবং অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে হচ্ছে অ্যাজ ওয়েল এজ। তার মানে আমি কটা শিখে ফেললাম? 1 2 3 4 5। তার সাথে আমি মাথায় রাখবো দেন। দেন মানে কি? চেয়ে থেকে। আর হচ্ছে লাইক, সাধারণত প্রেপোজিশন হিসেবে ইউজ হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে এই সিমিলার। কি বলতো? সিমিলার। তার মানে অ্যান্ড, অর, বাট, ইজ, অ্যান্ড, অর, বাট, ইজ সাথে অ্যাজ ওয়েল এজ। অ্যান্ড মানে কি? অ্যাজ ওয়েল এজ মানে এবং। তাহলে আমরা যদি খেয়াল করি, এই সিমিলার, সিমিলার মানে কি? সদৃশ, মানে মিল, একই রকম। একটু খেয়াল করো, এই যে শব্দগুলো লিখলাম না, মাঝখানে যে শব্দগুলো লিখলাম, এই শব্দগুলোর আগে, এই শব্দগুলোর আগে যদি নাউন বসে, ভালো করে খেয়াল করো, এই শব্দগুলোর আগে সেটা অ্যান্ড হতে পারে, অর হতে পারে, বাট, যে কোনো একটা থাকবে, সবগুলো থাকবে না কিন্তু আবার। তো এই অ্যান্ড, অর, বাট যে কোনো শব্দগুলোর একটা শব্দ থাকবে, এর আগে যদি নাউন হয়, পরেও আমার নাউন হবে, ঠিক আছে? এটাকে বলে প্যারালাল, ঠিক আছে? এই শব্দগুলোর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে পরেও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এই শব্দগুলোর আগে অ্যাডভার্ব হলে পরেও কি হবে? অ্যাডভার্ব হবে। এই শব্দগুলোর আগে যদি 2 + B1 হয়, কি হয়? 2 + B1, 2 + B1 কে আমরা কি বলি? ইনফিনিটিভ। তো এই শব্দগুলোর আগে যদি ইনফিনিটিভ হয়, তাহলে পরেও কি হবে? ইনফিনিটিভ হবে। এই শব্দগুলোর আগে যদি জিরান্ড হয়, মানে ভার্ব প্লাস আইএনজি হয়, এটা ভালো করে খেয়াল করো, এই শব্দগুলোর আগে
ভার প্লাস আইএনজি হলে পরে ভার প্লাস আইএনজি হবে। এই শব্দগুলোর আগে যদি পাস্ট থাকে এই শব্দগুলোর পরে কি হবে, পাস্ট টেন্স হবে। এই শব্দগুলোর আগে যদি কম্পারেটিভ থাকে, যেমন বেটার, গুড, বেটার, বেস্ট, যে তোমার ডিগ্রি পড়ছো না, ভালো, অধিকতর ভালো, সবচেয়ে ভালো, এটা বলে কম্পারেটিভ। কম্পারেটিভ হলে পরে কি হবে, কম্পারেটিভ। এই শব্দগুলো আগে সুপারলেটিভ হলে পরে সুপারলেটিভ হবে। মানে গুড, বেটার, বেটার হচ্ছে কম্পারেটিভ আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ। তো বেস্ট হচ্ছে কি, যে সুপারলেটিভ হয় পরে সুপারলেটিভ হবে। এখন আমরা এইগুলো মুখস্থ করার দরকার নেই, এক কথায় শেষ করে ফেলি, এক কথায় আমরা সামারি করে ফেলি। আমি শুধু এই শব্দগুলো মাথায় রাখবো। শব্দগুলো কি, অ্যান্ড, অর, বাট। আমার সাথে বলো, অ্যান্ড, অর, বাট, সাথে কিন্তু কি ছিল, ইজ। আর অ্যান্ড মানে কি, অ্যাজ ওয়েল এস, তার মানে অ্যান্ড, অর, বাট, ইজ, অ্যাজ ওয়েল এস, এতটুকু আমার ক্লিয়ার। তারপর এক্সট্রা মনে রাখবো দেন আর লাইক, দেন আর লাইক। আর সিমিলার টু তো এমনি হবে, সিমিলার মানে কি, সদৃশ, মানে আগেও যা পরেও তা, এরকম থাকলে তো সিমিলারই বলি, তাহলে সিমিলার টু আমার এমনি মাথায় থাকবে। সো এই শব্দগুলো মনে রাখবা, এই শব্দগুলোর আগে যা হবে পরেও তা হবে, এতটুকু মনে রাখলে হবে। এবং এই জিরান, ইনফিনিটিভ, এইগুলো মাথায় রাখা লাগবে না, এইগুলো তোমাকে বোঝানোর জন্য বললাম, এগুলো তোমাকে বোঝানোর জন্য বললাম। তাহলে সবাই একটু খেয়াল করো, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর আগে যা হবে পরেও তাই হবে। নাউন হলে পরে নাউন, আগে অ্যাডজেক্টিভ হলে পরে অ্যাডজেক্টিভ, অর্থাৎ তোমার পার্টস অফ স্পিচের যে কোনো একটা অংশ হোক। অর্থাৎ আমি বলতেছি যে এই শব্দগুলোর আগে যা হবে এই শব্দগুলোর পরে তাই হবে। তুমি এখন আলাদা করে মুখস্থ করা লাগবে না, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এক কথায় শেষ। এই শব্দগুলোর আগে যা হবে এই শব্দগুলোর পরেও তাই হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্যারালাল, এটা কি বলে, প্যারালাল, ইনসাফ যেটাকে বলি। হ্যাঁ, চলো আমরা একটা কোশ্চেন দেখি, আমরা একটা কোশ্চেন দেখি, এটা পারো কিনা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। তো আমার মনে হয় তোমরা সবাই অ্যান্সার করতে পারবা, আমার কেন জানি মনে হচ্ছে এটা অ্যান্সারটা তুমি করে ফেলতেছো খুব সহজে। দেখো তো এটা ইজ, আচ্ছা ওই যে শব্দগুলোর মধ্যে ছিল না অ্যান্ড, অর, বাট আর হচ্ছে কি ইজ, আমি বলে দিছিলাম না এই চারটা সব থেকে বেশি আসে। এবং অ্যান্ড এর আরেকটা অর্থ কি ছিল, অ্যাজ ওয়েল এস, অ্যান্ড যে কথা অ্যাজ ওয়েল এস একই কথা, ঠিক আছে? তাহলে দেখো ইজ ছিল না, আমি কি বলছিলাম যে ইজ, তো ইজ এর আগে যা হবে ইজ এর পরে কিন্তু সেমই হবে। তো এখানে কিন্তু একটা কথা ছিল, ইজ এর আগে অর্থাৎ এই শব্দগুলো আগে যদি জিরান হয় পরেও কি হবে, জিরান। জিরান মানে কি যেন ভাইয়া, ভার্ব ওয়ানের সাথে আইএনজি। তো এখানে মূল শব্দটা কি ছিল, মূল শব্দ ছিল সি, সি এর সাথে আইএনজি করা হয়েছে, তাহলে কি সিইং হয়েছে। তার মানে এখানে আইএনজি একটা রূপ আছে, কি আছে, আইএনজির একটা রূপ আছে। তাহলে ইজ কি, ওই যে শব্দগুলো থাকলে আগেও যা পরেও তাই। সো এটাকে বলি প্যারালাল, এটাকে কি বলি, প্যারালাল। তো ইজ এর আগে কি আছে, সিইং, ভার্ব প্লাস আইএনজি, কি আছে, ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে এখানেও কি হবে, এখানেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে, রাইট? তোমরা একটু অ্যান্সার করো তো, তোমরা একটু অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। ইজি অ্যান্ড ইন্টারেস্টিং টপিক, থ্যাংক ইউ সো মাচ ফাইজা, দিয়া। আচ্ছা আমার এখানে কি লাগবে, ভার্ব প্লাস আইএনজি লাগবে, এই অপশনে কি লাগবে, ভার্ব ওয়ানের সাথে আইএনজি লাগবে, রাইট? ভার্ব ওয়ানের সাথে কি লাগবে, আইএনজি লাগবে। সো এখানে 2 প্লাস V1 তো লাগবে না, এখানে কি V2 না, V2 না, এখানে V2 হইতো, এখানে যদি বলতো সো, কি বলতো, যদি বলতো সো ইজ, সো ইজ যদি বলতো, কি বলতো, এখানে V2 হইতো, বলো, যদি বলতো সো ইজ, তো সো হচ্ছে কি V2, এখানে V2 হইতো। আর এটা 2 ভ্যালুয়েবল হইতো যদি এরকম বলতাম 2C, কি বলতাম, 2C ইজ, কি বলতাম, 2C ইজ। তাহলে 2C, কারণ ইজ এর আগে যে ফরম্যাটটা ইজ এর পরেও কিন্তু সেই ফরম্যাটটাই হবে, রাইট? তারপর দেখো আমার কোন ফরম্যাটটা আছে, ভার্ব প্লাস আইএনজি আছে। সো এখানে দেখো ইজ এর আগে কি ছিল, সিইং, ভার্ব প্লাস আইএনজি। যেহেতু ইজ এর আগে ভার্ব প্লাস আইএনজি আছে তাহলে ইজ এর পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি। আমাকে লিখে রাখছিলাম পরে ভার্ব প্লাস আইএনজি লাগবে। আর হাউ টু বিলিভ, এটা তো কোনোভাবে মিল নাই, ঠিক না? হাউ টু বিলিভ কোনোভাবে কিন্তু মিল নেই, সো এটা কিন্তু হচ্ছে না। সো এখন তোমরা সবাই কি পারছো, এটার অর্থ কি তোমরা বলতে পারো, সেইং ইজ বিলিভিং, এটার অর্থ কি বলতে পারবা কেউ? সেইং ইজ বিলিভিং এটার অর্থ বলতে পারো? অনেকে বলে যে ভাই এই সিংটা কি, সিং হচ্ছে কি এখানে জুরান, এই সিংটা কি বলো, জুরান। সবাই একটু বলো তো এই সিং ইজ বিলিভিং এর অর্থ কি তোমরা জানো? আচ্ছা এই সিং ইজ বিলিভিং এটার অর্থ হচ্ছে গিয়ে দেখলেই বিশ্বাস হয়। একটা কথা আছে না, ইংরেজি লিটারেচার একটা কথা আছে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে এটা তোমরা বাংলা এটাকে বলো চোখের আড়াল তো মনের আড়াল, ঠিক আছে? তোমরা যারা অনেক উপন্যাস পড়ো বা রোমান্টিসিজমের সাথে খুবই পরিচিত তোমরা কিন্তু এই শব্দটার সাথে খুবই পরিচিত, চোখের আড়াল তো মনের আড়াল। তোমরা তোমাদের প্রেমিকাকে বলো, প্রেমিককে বলো, তোমাদের কাউকে যখন ইমপ্রেস করতে চাও, আমি চলে যাব, হ্যাঁ চলে যাও, চোখের আড়াল তো মনের আড়াল, ভুলে যাবে না তো আমি চলে গেলে, এরকম বলো না যে আমি চলে গেলে ভুলে যাবে না তো। তো এই যে একটা পরে একটা লাইন মারো না যে চোখের আড়াল তো মনের আড়াল, তো এটাকে বলা হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড।
সো চোখের আড়াল তো মনের আড়াল। তো এটার একটা ভার্সন হচ্ছে গিয়ে সিইং ইজ বিলিভিং, দেখলেই বিশ্বাস হয়, না দেখলে বিশ্বাস করা যায় না। সো দেখি আমরা কারা কারা অ্যান্সার করতে পারছো, কারা কারা অ্যান্সার করতে পারছো। সো সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। বলছিলাম একটা কথা বলছিলাম, ডেভিড শোভায়ার সেরারে ওকে, দেখলেই বিশ্বাস করা যায়, দেখলে বিশ্বাস করা যায় না, ব্যাপারটা দেখলে বিশ্বাস হয়, দেখলে কি হয়, বিশ্বাস হয়। অ্যান্সার করো, অ্যান্সার করো। রিমোট করে গেছিস। ওকে, আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু অ্যান্সার করতে পারছো। হ্যাঁ, তার মানে আজকে থেকে তোমরা এই বাংলাতে আর বলবা না, আজকে থেকে তোমরা কি করবো না, বাংলাতে আর অ্যান্সার দেবো না, চোখের আড়াল তো মনের আড়াল। এখন আজকে থেকে ইংরেজিতে বলবা আউট অফ সাইট আউট অফ মাইন্ড, রাইট? ওকে, অনেক প্রেমিক পুরুষ আমাদের সাথে, অনেক। ওকে ওকে ফাইন, চলো তাহলে আমরা দেখি নেক্সট। পারতেছো তাই? আমি এটা বলছিলাম না, একটা স্লাইড দেখাইছি, জাস্ট একটা স্লাইড দেখাইছি, ইনশাল্লাহ বাকি সবই পারবা, বাকি সবই পারবা। আচ্ছা, দ্য লেডি, হ্যাঁ লেডি উইল ওয়াশ মানে কি, কাপড় ধুবে। হ্যাঁ, দ্য ক্লথস, লেডি কি করে, মহিলাটি কি করবে, কাপড়টি ধৌত করবে বা কাপড় কাচবে বা পরিষ্কার করবে। অ্যান্ড আয়রন দ্য শার্টস, এখানে আয়রন মানে কিন্তু দেখো লুহানা, বা আয়রন বলতে কিন্তু ইস্ত্রি না, এখানে আয়রন বলতে ইস্ত্রি করাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তারপর বলা হলো অ্যান্ড দ্য ফার্নিচার। এখন খুবই 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 মজার বিষয় হচ্ছে, দেখো এখানে কি হবে, অ্যান্ড এর পরে কি হবে, এটা কিন্তু অ্যান্ড এর আগে যা আমি তোমাকে বলছিলাম না, ওই যে শব্দগুলো বলে দিছিলাম কিন্তু ভাইয়া, যে অ্যান্ড অর বাট, পরীক্ষার হলে গিয়ে সেম কাহিনীতে পাবে। তো ভাইয়া সাজেশন দেন বলো না, তো সাজেশন তো দিয়ে দিলাম যে এই টপিকের মধ্যে কোনগুলো আসবে, অ্যান্ড অর বাট, এর সাথে অ্যাজ ওয়েল এস কে লিখে রাখবা, ইজ আর হচ্ছে কি অ্যাজ ওয়েল এস, এর মধ্যে সিমিলার টু এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আর প্রশ্ন তোমাকে যেভাবেই করা হোক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। একটু খেয়াল করো, এন্ড এর আগে আমরা দেখি এখানে কমা আছে আয়রন। এখন তুমি বলতে পারো আয়রনটা কি ভাই ভার্ব নাকি নাউন, বুঝতে পারতেছি না। তাহলে খেয়াল করো, এখানে আসো, একটু খেয়াল করো, ওয়াশ মানে কি ধোয়া। সো দ্য লেডি উইল ওয়াশ মানে এটা তো অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্বের পরে কি মেইন ভার্ব বসে না, মেইন ভার্ব। এই ওয়াশ, লেডি কি করবে, কাপড়টা ধোবে। সো এরপরে কি একটা নাউন ক্লজ আছে, দেখো ক্লজ হচ্ছে কি নাউন, এর আগে কি আর্টিকেল আছে। অনেকে ক্লজ বললে বোঝো না, আমি তোমাকে বলি পেন, পেন কি একটা কলম, এটা কি একটা নাউন, এটা কি পেন একটা হচ্ছে নাউন, রাইট? আমি যদি বলি এ পেন, তাহলে একটা শব্দ না দুইটা শব্দ। পেন বলতে কলমকে বোঝানোর একটা শব্দ যখন ব্যবহার করলাম একটা নাউন, যখন কলমকে বোঝানোর জন্য আমি আরেকটা শব্দ নিয়ে আসলাম আ পেন, এটা কিন্তু তখন নাউন ফ্রেজ, এটা কিন্তু কি বলো নাউন ফ্রেজ। সেইভাবে যদি বলি বুক নাউন, আ বুক নাউন ফ্রেজ, দা বুক নাউন ফ্রেজ, হিজ বুক তার বই। এখানে কিন্তু শব্দ কয়টা, দুইটা। সো এটা কি বলে কি হবে, নাউন ফ্রেজ। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে দেখো নাউন ফ্রেজ আছে, সেইভাবে এখানে একটা ভার্ব, তাহলে এরপরে কি আছে, নাউন ফ্রেজ আছে, মানে আর্টিকেল প্লাস, আমি তোমাকে আরো সহজ করে যদি বলি আর্টিকেলের পরে কি একটা শব্দ আছে, রাইট? সো এখানে কিছু একটা যেন বসবে, একটা ওয়ার্ড বসবে, তারপরে কি একটা আর্টিকেল আছে, তারপর একটা ওয়ার্ড আছে। সো আর্টিকেল ওয়ার্ড এটা দেওয়া আছে, তার মানে এখানে কি বসবে, একটা ওয়ার্ড বসবে। এবং সেই ওয়ার্ডটা কি, সেই ওয়ার্ডটা কেমন হবে, সেই ওয়ার্ডটা কেমন হবে, এখানে দেখো V1 কি হবে, V1 এখানে কি ওয়াশড বলা আছে বা ওয়াশিং বলা আছে বা ওয়াশেস, কোনো কিছু কিন্তু দেওয়া নাই। সো এখানে কোন ওয়ার্ডটা বসবে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে, এটা V1 বসবে। কি বসবে, V1। এখন এখানে কি আইএনজি হবে না, আইএনজি হবে না, কারণ এর আগে যে ভার্বটা ছিল, এন্ড এর আগে যে ভার্ব ছিল ওই ভার্বে কিন্তু আইএনজি ছিল না। এখন দেখো তুমি যদি এখন মিলাতে যাও, হ্যাঁ এটা কিন্তু V1 ছিল, তো V1 কিন্তু নাই, ডাস্টিং কিন্তু V1 না, ডাস্টেড হচ্ছে V2, ডাস্ট হচ্ছে কি V1, হ্যাভ ডাস্ট এটা কিন্তু ভুল, এটা ভুলই আছে, এটা হ্যাঁ ডাস্টেড। এখন তোমার মাথায় একটু কেমন চিন্তা ভাবনা আসলো, ভাই ডাস্ট মানে তো ধুলা, তো ডাস্ট তো ভার্ব না। হ্যাঁ ভাইয়া, ডাস্ট কিন্তু ধুলা, হ্যাঁ এটা অবশ্যই নাউন, ডাস্ট একটা নাউনও হতে পারে, এটা ভার্বও হতে পারে। পরীক্ষা এমন কিছু শব্দ আসে, বলে পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি এরকম কিছু প্রশ্ন আসে, বলে নিচের কোনটি মানে ফাংশন অ্যাজ নাউন অ্যান্ড ভার্ব, যেমন ওয়াটার, ওয়াটার মানে কি পানি। সো এটা কিন্তু নাউন, এটা নর্মালি কিন্তু নাউন। সো এটা কি নাউন শুধুই না, এটা কিন্তু ভার্ব হিসেবে কাজ করতে পারে। যেমন বললো আই ওয়াটার দি প্ল্যান্ট। সো এখানে ওয়াটারটা কি সাবজেক্টের পরে বসে, মানে আমি কি করি গাছে পানি দেই। সো এখানে এই ওয়াটার কিন্তু ভার্ব। তো সেন্টেন্স এরকম ভাবে ডাস্ট কিন্তু নাউন হিসেবে কাজ করতে পারে, ডাস্ট ভার্ব হিসেবে কাজ করতে পারে। সো তোমরা কারা কারা প্রথমবারের মতো জানলা যে ডাস্ট একটা ভার্ব হিসেবে কাজ করতে পারে। আমরা সারা জীবন জানতাম ডাস্ট মানে ধুলো বা
ধুলোই তো, ধুলোবালি। সো ডাস্ট কিন্তু একটা ভার্ব। ডাস্ট মানে কি করা? পরিষ্কার করা বা বালু ছিটানো অর্থ হয়, বাট এখানে এই অর্থ দিচ্ছে না বালু ছিটানো। এখানে ডাস্ট মানে হচ্ছে কি পরিষ্কার করা। সো তিনি কি করবেন? লেডি প্রথমে কাজ করবেন কি, ওয়াশ দ্য ক্লোথস মানে কাপড়গুলো ধুবেন, তারপর আয়রন দ্য শার্টস মানে কাপড়গুলোকে মানে শার্টটাকে ইস্ত্রি করবেন, তারপর কি করবেন? ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র, অ্যান্ড ডাস্ট দ্য ফার্নিচার আসবাবপত্রগুলোকে পরিষ্কার করবেন বা মুছবেন। তার মানে দেখো এখন কিন্তু সিকোয়েন্সটা আবার আগের মতো হয়ে গেছে, তাহলে ঠিক না? এখন ঠিক আছে কিনা দেখো তো, ডিইউএসটি ডাস্ট। দেখো আয়রন একটা শব্দ, ডাস্ট একটা শব্দ, তারপর দা আছে, এখানে দা আছে, দ্য শার্টস, এখানে শার্টসের পরিবর্তে ফার্নিচার। এখন কি মিলছে? সো এখানে কিন্তু খুবই ইজিলি অ্যান্সার করতে পারতেছো। অ্যান্সার কি হবে? ডাস্ট। একটু কনফিউশনের জায়গা হতে পারতো, সে জায়গা হচ্ছে ডাস্ট তুমি নাউন হিসেবে অনেকে চিনি, বাট ডাস্ট একটা ভার্ব হিসেবে কাজ করে, এটা আমরা অনেকে জানতাম না। সো এটা কিন্তু জানবা। এটার V2, ডাস্টের V2 হচ্ছে গিয়ে ডাস্টেড, এবং V3ও হচ্ছে গিয়ে ডাস্টেড। সো ডাস্টের V2 V3 হচ্ছে ডাস্টেড, এবং আইএনজি ফর্ম করলে ডাস্টিং হয়, যেটা এ নাম্বার অপশনে আছে। ওকে ফাইন। শুভ ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি, আশা করি আপনি অনেক ভালো আছেন। ওকে ফাইন। আচ্ছা এখানে বলা হলো জেরিন, জেরিন ইজ আ স্কলার, সে একজন কি? পণ্ডিত, অ্যান্ড অ্যাথলেটস ক্রীড়াবিদ, অ্যান্ড কি হবে? আচ্ছা এখানে দেখো মজার বিষয়, অ্যান আর্ট হবে নাকি অ্যান আর্টিস্টিক হবে, না আর্টিস্টিক নাকি অ্যান আর্টিস্টিক। আচ্ছা ধরো আমি বুঝতেছি না কি হবে, তোকে কি বলছিলাম যে অ্যান্ড এর আগে যা হবে অ্যান্ড এর পরেও তাই হবে। সো অ্যান্ড এর আগে দেখো একটা শব্দ আছে, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের আগে একটা আর্টিকেল আছে না, এ এন। সো এটা আর্টিকেল, তার মানে আমার কি হবে? একটা ওয়ার্ড বসবে, তার আগে একটা আর্টিকেল বসবে, তাহলে অ্যান্ড এর পরে একটা ওয়ার্ড, তার আগে একটা আর্টিকেল, এ বা এন। তো এ হইতে পারে, এন হইতে পারে, এখানে আর্টিকেল এন আছে। সো এখানে এই শব্দটা কি, এই শব্দের উপর নির্ভর করে। এখানে দেখি একটা ওয়ার্ড আছে, সব জায়গায় একটা করে ওয়ার্ড আছে, সব জায়গায় একটা করে ওয়ার্ড আছে, সব জায়গায় একটা করে ওয়ার্ড আছে। ওয়ার্ড থাকলে হবে, এন্ড এর আগে এই ওয়ার্ডটার আগে কিন্তু একটা আর্টিকেল ছিল। সো এখানেও একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের কি আছে? একটা আর্টিকেল আছে। অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে সি। আর তোমাকে যদি বলি ভাইয়া এখানে প্রত্যেকটা কিন্তু একটা প্রফেশনের নাম। জারিন ইজ এ স্কলার, তিনি একজন পণ্ডিত, পণ্ডিত মশাই বলি না, এটা কিন্তু একটা প্রফেশন। অ্যাথলেটিক্স মানে ক্রীড়াবিদ, ক্রীড়াবিদ কিন্তু একটা ক্রীড়া অঙ্গন, এটা কিন্তু প্রফেশনালিজম, একটা প্রফেশনের নাম। সো আর্ট মানে হচ্ছে শিল্প, ঠিক আছে? আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক, অ্যান্ড আর্টিস্ট, আর্টিস্ট হচ্ছে পেশার নাম, আর্টিস্টিক কিন্তু পেশার নাম না, আর্টিস্ট হচ্ছে পেশার নাম, ঠিক আছে? আর্টিস্ট। তো এখানে আর্টিস্ট ছিল, এখানে অ্যান আর্টিস্ট ছিল। তো অনেকে ভুল করে আর্টিস্ট দিতে পারো না, আর্টিস্ট দিবা না, কারণ ওই দেখো অ্যান্ড এর আগে একটা শব্দ ছিল, ওই শব্দগুলো আগে একটা কে ছিল? একটা আর্টিকেল ছিল, ওই শব্দগুলো আগে ছিল আর্টিকেল ছিল। দ্য অ্যান্সার ইজ সি। সবাই পারছো? ওকে এইটা দেখো তো। আচ্ছা আগের প্রশ্নটা দেখো, আগের প্রশ্নটা ছিল কোথায়? এটা কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে প্রশ্নটা, খুবই রিসেন্টলি প্রশ্ন আসা, 14-15 সেশনে, 14-15তে আসা প্রশ্ন, চট্টগ্রামের প্রশ্ন। এখন এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কতবার আসছে দেখো তো। ঢাকা ইউনিভার্সিটিতে 5-6 সেশনে একবার আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি আসছে, আইইউতে আসছে, আর ইউ মানে রাজশাহী ইউনিভার্সিটি আইন বিভাগে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে। মানে এই প্রশ্নটা হুবহু রিপিটেড, এই প্রশ্নটা কি হয়েছে? হুবহু রিপিট হয়েছে। তার মানে একটা জিনিস খেয়াল করো, যখন এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, পরে অন্য ইউনিভার্সিটিগুলোতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসার আগেও কিন্তু আইইউতে ইসলামিক ইউনিভার্সিটিতে, এর ইসলামিক ইউনিভার্সিটির যে প্রশ্ন আসছিল, এর পরের বছরই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসে। সো একটু খেয়াল করো যে তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ মানে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন পড়বে, ব্যাপারটা এরকম না। সো যে কোনো ইউনিভার্সিটির প্রশ্ন পড়বা। আর বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি ভালো করে পড়বা, ঠিক আছে? ওইখান থেকে প্রশ্ন কমন না হলেও অন্তত তুমি ধারণা পেয়ে যাবা, ঠিক আছে? কমন পড়লে, কমন তো ডিরেক্ট পড়লো, কমন ডিরেক্ট পড়ছে না। সো আচ্ছা এখন দেখি এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার দাও, কোশ্চেন নাম্বারটা লিখে অ্যান্সার দাও, কোশ্চেন নাম্বারটা লিখো দেন অ্যান্সার দাও, কোশ্চেন নাম্বার লিখো তারপর অ্যান্সার দাও। মিস্টার রবার্ট, ঠিক আছে? এখানে এক এক বিশ্ববিদ্যালয়ে এক একটা নামে আসছে, হয়তো মিস্টার ইকবাল আসছে, মিস্টার রাশেদ আসছে, মিস্টার দেলোয়ার আসছে। সো এইগুলো আমার দেখার বিষয় না। সো এখানে মিস্টার রবার্ট একজন ব্যক্তির নাম থাকলে হয়েছে, আমি এটার মুছে দিই, কারণ এক এক ইউনিভার্সিটিতে এক একটা নাম দিয়ে আসছে, নামটা ভিন্ন হয়েছে, ঠিক আছে? নামটা ভিন্ন আসছে, শুধু মিস্টার দেলোয়ার দিছে, রবার্ট দিছে, একটা নাম নিলে হয়েছে আমার, এখানে সবগুলো নাম লাগবে না। সো একটু খেয়াল করো, এটা অ্যান্সার করো তো। কোশ্চেন নাম্বার কত? 4। তোমরা লাগে 4 এর এ বি সি ডি এরকম করে অ্যান্সার দাও। খেয়াল করো, মিস্টার রবার্টের জায়গায় যে কোনো ব্যক্তির নাম দিতে পারে, পার্থক্য এই জায়গাটায় নামটা চেঞ্জ করবে। তারপর হলো ইজ মানে হয়,
আর নোটেড, নোটেড মানে কি বলতো, নোটেড মানে কি নোট করা না, এই নোটেড মানে হচ্ছে বিখ্যাত, নোটেড মানে কি বলতো বিখ্যাত মানে ফেমাস। তাহলে মিস্টার রবার্ট ইজ আ নোটেড কেমিস্ট, কেমিস্ট মানে হচ্ছে কি রসায়নবিদ, এখানে ফিজিক্স দিতে পারে বা অন্য কোনো কিছু দিতে পারে, এটা ম্যাটার না। তা নোটেড মানে বিখ্যাত, এই বিখ্যাত এই নোটেড তাহলে কি এটা অ্যাজেটিভ, এই নোটেডটা কি বলতো অ্যাজেটিভ। তার মানে একটু খেয়াল করো এখানে অ্যান্ড আছে, কি আছে বলতো অ্যান্ড, তো অ্যান্ড এর আগে কি আছে, অ্যান্ড এর আগে একটা আর্টিকেল আছে, আমি খেয়াল করি অ্যান্ড এর আগে আর্টিকেল আছে, তারপর হচ্ছে অ্যাজেটিভ আছে, কি আছে অ্যাজেটিভ আছে, তারপর হচ্ছে নাউন আছে, রাইট। তারপর দেখো বাট, এন্ড এর আগে কি আছে আর্টিকেল অ্যাজেটিভ নাউন, সো বাট এর পরে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্ট তো ছিল না, এন্ড এর আগে কি সাবজেক্ট ছিল, এন্ড এর আগে কি সাবজেক্ট ছিল, দেখো এখানে তো এন্ড বসবে তাই না, এখানে এন্ডটা বসলে এন্ড এর আগে কি সাবজেক্ট ছিল না, আর আর্টিকেল অ্যাজেটিভ নাউন। হাউএভার হি টিচেস এটা হইলো না, বাট কারণ হাউএভার হি টিচেস সাবজেক্ট আছে, সাবজেক্ট তো না, আমার লাগবে আর্টিকেল অ্যাজেটিভ নাউন। এখন দেখো এন্ড এর পরিবর্তে আবার এখানে দিছে অ্যাজ ওয়েল এস, কি দিছে অ্যাজ ওয়েল এস, একই কথা আমি বলছিলাম অ্যান্ড অর বাট এগুলোর বাইরে আসবে না, অ্যান্ড অর বাট এবং অ্যান্ড এর আরেকটা নাম কি বলতো অ্যাজ ওয়েল এস। সো অ্যাজ ওয়েল এস মানে তো অ্যান্ড, সো অ্যান্ড এর আগে কি ছিল, এই অ্যাজ ওয়েল এস এর আগে কি আছে আর্টিকেল আছে, আর্টিকেল আছে, আর্টিকেল কি আছে এ আছে, আচ্ছা আর্টিকেল আছে আর হচ্ছে কি অ্যাজেটিভ, তারপর হচ্ছে অ্যাজেটিভ তারপর নাউন। এখন দেখো এইখানে কি আর্টিকেল আছে না, হ্যাঁ অ্যান আর্টিকেল আছে, তারপর কি ইফেক্টিভ, তাহলে একটা অ্যাজেটিভ আর টিচার একটা কি নাউন। সো অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ডি নাম্বার। তাহলে সবাই সবাই একটু মিলাই নাও, অ্যান্সারটা মিলাই নাও, সবাই একটু অ্যান্সারটা মিলাই নাও। আননোটেড কেমিস্ট, আননোটেড কেমিস্ট আর অ্যাজ ওয়েল এস, অ্যাজ ওয়েল এস এর আগে কি আছে আর্টিকেল অ্যাজেটিভ নাউন, আর্টিকেল অ্যাজেটিভ অ্যান্ড নাউন, ঠিক আছে। দেখো এন হচ্ছে কি আর্টিকেল, ইফেক্টিভ হচ্ছে অ্যাজেটিভ আর টিচার হচ্ছে কি নাউন, তাহলে অ্যান্সারটা কি হবে, খুবই ইজিলি অ্যান্সার করতে পারতেছি ইজিলি, 4 4 4 4 ডি, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। এটা কিন্তু দেখো এতবার আসছে, এতবার আসছে, এটা গুরুত্ব আছে না, অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু এখন কি করছে না টিচার চালাকি করছে, তোমরা তো অ্যান্ড দিয়ে শিখছো না, অ্যান্ড এর আগে যা বসবে অ্যান্ড এর পরে তা বসবে এরকম, তো এই জন্য চালাকি করে অ্যান্ড না দিয়ে অ্যাজ ওয়েল এস ব্যবহার করছে, তো এই জন্য বললাম যে অ্যান্ড মানে অ্যাজ ওয়েল এস, ঠিক আছে। একটু খেয়াল করো আলিস হবিস এর সব কি ইনক্লুড অন্তর্ভুক্ত জগিং সুইমিং অ্যান্ড, সো এই অ্যান্ড এর আগে কি আছে, অ্যান্ড এর আগে আছে V1 এর সাথে আইএনজি মানে ভার প্লাস আইএনজি আছে, তাহলে অ্যান্ড এর পরে কি হবে, অ্যান্ড এর পরে কি হবে ভার প্লাস আইএনজি হবে, সো অ্যান্ড এখানে আছে না, সো অ্যান্ড এর পরে যে শব্দটা এই শব্দটা কি হবে ভার প্লাস আইএনজি, কারণ অ্যান্ড এর আগের শব্দটা কি আছে ভার প্লাস আইএনজি, সো অ্যান্ড এর পরে কি টু আছে না, টু নাই তো, অ্যান্ড এর পরে কি V1 আছে না, V1 নাই তো, অ্যান্ড এর পরে কি টু আছে না, এটা নাই, সো অ্যান্ড এর পরে কি আছে ভার প্লাস আইএনজি আছে, এন্ড এর পরে কি আছে ভার প্লাস আইএনজি, সো অ্যানসার কি হবে ভার প্লাস আইএনজি, ক্লাইম্বিং মাউন্টেন্স, রাইট। পরে অ্যানসার করো, সবাই অ্যানসার করো, ওকে ফাইন ফাইন ভেরি গুড। আজকে সর মানে ক্লাসের শেষ পর্যন্ত থাকো, এই টপিকের তোমার আর কোনো মাথা ব্যথা থাকবে না, একটা ক্লাস এক ক্লাসের শেষ, প্যারালালিজম এক ক্লাসের শেষ, ঠিক আছে। ইন মেনি ওয়েজ মানে কি বিভিন্নভাবে, ইন মেনি ওয়েজ মানে কি বিভিন্নভাবে, দেখো এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে প্রশ্নটা এবং 33 বিসিএসও আসছে, সো এই প্রশ্নগুলো যেগুলো বিসিএসে আসে এই প্রশ্ন ধরনগুলো কিন্তু খুবই সুন্দর, এগুলো কিন্তু হুবহু না হইলেও একটু ভিন্নভাবে একটু প্রশ্ন উপস্থাপন করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, সো এবং এটা কিন্তু পরীক্ষা আসছেও, দেখো ভালো করে ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে, রাইডিং আ বাইসাইকেল ইজ সিমিলার টু, এই যে পড়েছিলাম না সিমিলার, তো সিমিলার টু এর আগে দেখো সিমিলার টু এর আগে কি আছে রাইডিং মানে ভার প্লাস আইএনজি আছে, কি আছে বলো তো, এখন এটা দেখা দরকার নেই, এটা তো কমা দেওয়া পৃথক করা আছে, এটা আলাদা এটা আলাদা এটা আলাদা, এটা দেখা দরকার নেই, কমা দিয়ে যেটা আলাদা করে রাখছে এটা আলাদা, এটা এখানে অ্যাড করা দরকার নেই। সো এই যে সিমিলার টু বা ইজ সিমিলার টু, ইজ সিমিলার টু, তো ইজ সিমিলার টু এর আগে কি আছে রাইডিং আ বাইসাইকেল মানে কি ভার প্লাস আইএনজি আছে, কি আছে বলতো ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি। সো এই অংশটা আমি আবার বলতেছি এই অংশটা কিন্তু পৃথক, কমা দিয়ে আলাদা করছে মানে এটা কিন্তু আলাদা করে রাখছে, এটা কিন্তু আলাদা, এটার সাথে কিন্তু এটার মানে সম্পর্ক নাই। সো দেখো তাহলে ইজ সিমিলার টু এর আগে কি আছে ভার প্লাস আইএনজি, তারপর আর্টিকেল, তারপর কি আছে আর্টিকেল, তারপর একটা নাউন, রাইট। তো খেয়াল করো তারপর এইখানে দেখো ড্রাইভিং মানে ভার প্লাস আইএনজি, তারপর দেখো এটা আর্টিকেল, এই আর্টিকেল আছে, তারপর নাউন, যে নাউন আছে, অ্যান্সার কিন্তু এটাই। এখন এখানে কি করছে শুরুতেই আর্টিকেল দিছে, তো শুরুতে তো আর্টিকেল নাই আমার,
সো এখানে কি শুরুতে আর্টিকেল ছিল? শুরুতে আর্টিকেল নাই। কিন্তু ওয়েন ইউ ড্রাইভ, এখানে সাবজেক্ট তারপর ভার্ব এরকম ছিল, সেন্টেন্স তো ছিল না। ওয়েন ড্রাইভিং আ কার, না এটা ছিল না। তোমরা অ্যান্সার খুব ইজিলি পারছো, সেখানে আর ঝামেলা করার দরকার নাই। ওকে ফাইন, 6 শেষ হয়ে গেল। 7 সবাই সবাই আল্লাহ, এটা কতবার আসছে? এটাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আসছে। এবং এইটা আমার কেন জানি মনে হচ্ছে এই ধরনের প্রশ্নটা তুমি পরীক্ষার হলে কমন পেতে যাচ্ছ। এই প্রশ্নটা, এটা দেখো ঢাকা ইউনিভার্সিটি আসছে, রাজশাহী ইউনিভার্সিটি লতে আসছে, রাইট? তারপর দেখো দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে কতবার আসছে? 7, 8, 15, 16-তে জাহাঙ্গীরনগর জগন্নাথে আসছে, জাহাঙ্গীরনগর IU ইসলামিক ইউনিভার্সিটি, CU-তে আসছে, অনেক ইউনিভার্সিটিতে কিন্তু এটা আসছে। সো খুবই কমন একটা প্রশ্ন, খুবই কমন প্রশ্ন। এবং টিচারদের কাছে কারণ এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। কেন জানো? গুরুত্বপূর্ণ কারণ আছে কি, এখানে একটা ফাঁকি আছে। ফাঁকিটা আগে কুশলে ধরাই দিচ্ছি, সেটা হচ্ছে ইন অ্যাডমিশন টেস্ট, এখানে কিন্তু কমা দেওয়া আছে, এইখানে ঝামেলাটা। পরে বললো টু অ্যান্সার কারেক্টলি ইজ মোর ইম্পর্টেন্ট। টু অ্যান্সার মানে কি? উত্তর করা। এখানে অ্যান্সার মানে কিন্তু নাউন না, এখানে অ্যান্সার মানে হচ্ছে ভার্ব। টু অ্যান্সার মানে কি? উত্তর করা। কারেক্টলি মানে কি? সঠিকভাবে। মানে সঠিকভাবে উত্তর করা ইজ হয় মোর ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ দেন যে, কিস হচ্ছে? তাড়াতাড়ি উত্তর করার থেকে মানে আস্তে ধীরে সঠিক উত্তর করাটা খুবই গুরুত্বপূর্ণ। কিসে? ইন অ্যাডমিশন টেস্ট, মানে ভর্তি পরীক্ষায়। সো ভর্তি পরীক্ষায় তোমাদের জন্য একটা উপদেশ দিয়ে দিল টিচাররা, আর এই উপদেশটাই কি? এটা তোমার জন্য একটা কোশ্চেন, একটা উপদেশ, এই উপদেশটা কোশ্চেন। সো এখানে একটা ঝামেলা করে টিচাররা, এই ঝামেলাটা হচ্ছে কমা দিয়ে একটা অংশ পৃথক করে ফেলে। যে অংশ টিচাররাই কমা দিয়ে পৃথক করে ফেলছে, তোমার কাজ হলো এই অংশটুকু একটা গুল্লার মধ্যে রেখে দেওয়া। মানে এটা নিয়ে তোমার কোনো চিন্তা নাই। এটা নিয়ে তোমাকে ভাবতে গেলে তোমার সমস্যা। তাহলে আমি কি শিখেছি? যে অ্যান্ড, অর, বাট, ইজ, পরীক্ষা বলছিলাম এগুলো বেশি আসে। সো ইজ ইজ আসে না? সো ইজ এর আগে কি আছে? ইজ এর আগে দেখো কমা দিয়ে পৃথক করে রাখছে, যেটা এটা মানে আমার কোনো চিন্তা নাই, এটা না একদম বাইরে, মাথা চিন্তার আউট অফ বক্স, আউট অফ কনটেক্সট, এটা আমরা আলাদা করে রাখবো সবসময়। এরকম যত ঝামেলা দেওয়া থাকবে, কমা দিয়ে একটা অংশ দেওয়া থাকবে, এটা আলাদা। এখন দেখো এখানে কি আছে? টু আছে, অ্যান্সার 2 + B1, তারপর হচ্ছে কারেক্টলি, ঠিক আছে? তাহলে একটা অ্যাডভার্ব আছে এখানে। সো আমি যদি এটা নাও চিনি যে অ্যাডভার্ব, এটা যদি আমাকে চিনতে হবে অ্যাডভার্ব, এটা চিন্তাও লাগবে না, সেটা ছাড়া আমি পারবো। আমার সহজ পদ্ধতি কি? যে ইজ এর আগে কি আছে? একটা 2 + B1 আছে, 2 + B1 বা 2 প্লাস একটা ওয়ার্ড আছে, তারপরে আরেকটা ওয়ার্ড আছে, এটা অ্যাডভার্ব আর কি, আর এটা হচ্ছে গিয়ে ভার্ব। সো আমি দেখি তাহলে ইজ এর আগে কি আছে? 2 আছে, এতটুকু দেখি। ইজ এর আগে 2 আছে, তাহলে ইজ এর পরে এখানে কি হবে? মানে ইজ বা দেন যাই বলো, এরপর কি হবে? 2 হবে। এরপর কি হবে? 2 হবে। এখানে কি 2 আছে? 2 নাই, বাদ। এখানে কি 2 আছে? এখানে 2 নাই, বাদ। 2 আছে, নাই, বাদ। তাহলে কি 2 ফিনিশ কুইকলি, এটা অ্যান্সার। খেয়াল করো, টু অ্যান্সার কারেক্টলি, টু অ্যান্সার কারেক্টলি, তাহলে 2 + B1 প্লাস হচ্ছে কি অ্যাডভার্ব, রাইট? অ্যাডভার্ব 2 + B1 প্লাস হচ্ছে কি অ্যাডভার্ব। তো খেয়াল করো, তাহলে 2 এর পরে কি আছে? 2 V1 মানে ফিনিশ, আর কুইকলি এটা অ্যাডভার্ব। তো আমি কিন্তু তোমাকে মিলাই দিছি, তোমাকে মিলানো লাগবে না। তুমি জাস্ট দেখবা যে ইজ বা সেকে দেন যাই চিন্তা করো, ইজ চিন্তা করো বা দেনও চিন্তা করো, এর আগে কি আছে? এর আগে আছে মানে 2 + V1। 2 + V1 তো কোথাও ছিল না, এখানে নাই, এখানে নাই। খুব ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারবা। পরেরটা আমরা অ্যান্সার করি। নেক্সট ওয়ান। ওরে বাবা, সবাই পারতেছো, চমৎকার চমৎকার চমৎকার। আচ্ছা, কি বলা হলো? এটা এটা পারো কিনা দেখি আমরা, এটা পারি কিনা। দা ম্যান, এইখানে একটু ঝামেলা হয়ে যাবে না? আচ্ছা, এই প্রশ্নটা সমাধান করে একটা সহজ কৌশল তোমাদেরকে শেয়ার করি। কি বলতো? কৌশল না, ম্যাজিক। ম্যাজিক দেখে তোমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করা একটা ম্যাজিক দেখে তোমাকে। চলো ম্যাজিকটা দেখবো না? ম্যাজিক, ম্যাজিকটা কি? কি পয়েন্ট কোনটা? অ্যান্ড। আমি কি শিখেছি? অ্যান্ড এর আগে যা বসবে, অ্যান্ড এর পরেও তাই বসবে। সো এখানে দা ম্যান হচ্ছে সাবজেক্ট, এখানে একটা ভার্ব বসবে, তাই না? সো তাহলে এখানে একটা ভার্ব বসবে। এখানে ভার্বটা যদি B1 হয়, এখানেও V1 হবে। এখানে ভার্বটা যদি V2 হয়, এখানেও কি হবে? V2 হবে, রাইট? তাহলে আমি দেখবো এই অপশনে তো দুইটা শব্দ দেওয়া আছে, সব জায়গায় দুটো শব্দ দেওয়া আছে। তাহলে দুটাই কোথায় B1 আছে, অথবা দুটাই কোথায় V2 আছে। দেখো সিট, এটা B1, টেক থেকে টুক, এটা V2। সো এটা হচ্ছে কি V1 আর এটা হচ্ছে V2। সো এটা হইল না, কারণ দুইটা কিন্তু একই ফর্মেট লাগবে, হয় দুইটাই V1 আর না হয় দুটোই V2।
সো এই এক নাম্বারটা হচ্ছে না। সেট এটা হলো V2, সিট সেট, আর টেক এটা হচ্ছে V1, তাহলে হইলো না, একটা V2 একটা V1, দুটোই সেম লাগবে। সেট এটা হচ্ছে V2, টুক হচ্ছে V2, সো এটাও V2 এটাও V2, সো এটা কারেক্ট। আর সেট এটা হচ্ছে V2 আর হ্যাড টেকেন এটা হচ্ছে V3, রাইট? স্যার আপনি অনেক কিউট। আমি কিউট আমি দেখাইলাম কবে? আমি তো হোয়াইট বোর্ড দেখাচ্ছি। অ্যান্সার করো। পারছো? সি সি, ওকে ফাইন। আচ্ছা, সবুজ, গাছের পাতা সবুজ, পড়ছো না? আপাকে একটা সবুজ গোলাপ দাও, ঠিক আছে? আমার দোকানদারের নামই হচ্ছে সবুজ, ঠিক আছে? সবুজ entered the room, এরপর কি বলো? sat and his book, তো and এর আগে কি আছে? V2 আছে না? and এর কি আছে? V2 আছে, তাহলে and এর পরে কি হবে? V2 হবে। has opened এটা হচ্ছে V3 বাদ, had opened এটাও V3 বাদ, opened এটা হচ্ছে V2, এটা হচ্ছে V2, আর opens হচ্ছে V1 বাদ। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাই এখানে ওপেন যে V3 টা আপনি বুঝলেন কি হবে? এখানে ওপেন অ্যান্সার নিলেন আর এখানে বলেন ওপেন V3। মজার প্রশ্ন হতে পারে যে এক জায়গায় ওপেন রে বলতেছেন আপনি, এটা তো ওপেন, এখানে আপনি বলতেছেন V3 আর এখানে বলতেছেন আপনি V2, আপনি কিভাবে বুঝলেন যে এটা V3? কারণ ওপেন টু V2 যে V3 দুইটা তো একই, ওপেন ইডি যোগ করা হয় ওপেনের সাথে। আমি কিভাবে বুঝতাম? এখন বুঝো কিভাবে বুঝতাম। এই ওপেন্ড এর আগে কি আছে? হ্যাজ আছে না? এই ওপেন্ড এর আগে কি আছে? হ্যাড আছে। আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে V3 বসে, তার মানে এটা কোন ফর্ম আসছে? ভার্বের 3 নম্বর ফর্ম। আর যেহেতু এই ওপেন্ড এর আগে কোনো হ্যাভ হ্যাজ হ্যাড নাই, তার মানে এটা কি না? V3 না, তার মানে এটা V2, ঠিক আছে? ফাইন ফাইন, ভেরি গুড। চলো আমরা তাহলে নেক্সট আলোচনা করি, নেক্সট ক্লাস or নেক্সট। আওয়ার হোস্ট চিনো? যিনি আয়োজন করেন, কোন একটা অনুষ্ঠান আয়োজন করেন, এই হোস্ট। গ্রিটেড মানে কি? আমাদেরকে অভ্যর্থনা জানালেন বা স্বাগত জানালেন আমাদেরকে। অ্যান্ড এবং লিড টু আওয়ার সিট, একটু খেয়াল করতো এই অ্যান্ড এর আগে এখানে সবগুলো কিন্তু লিড দেওয়া আছে, লিডিং লিডস, এখানে কি দেওয়া আছে? ভার্ব দেওয়া আছে। তাহলে অ্যান্ড এর আগে ভার্বটা কি? V2, রাইট? GREET, গ্রিট মানে হচ্ছে মানে কাউকে উষ্ণ অভ্যন্তরা জানানো, মানে কাউকে স্বাগত জানানো, ওয়েলকাম করা। সো ওয়েলকামের আর একটা ইংরেজি হচ্ছে গ্রিট, এর সাথে যোগ করে পাস ফর্ম করা হয়, মানে V2 হয়। তাহলে দেখো আওয়ার হোস্ট আমাদের আয়োজক কি করলেন? আমাদের স্বাগত জানালেন এবং লিড টু আওয়ার সিট, যদি আক্ষরিক অর্থ করি আমাদের যে সিটের দিকে তাদেরকে বসার জন্য নির্দেশনা দিলেন। অথচ সুন্দর অর্থ যদি বলি আমাদেরকে বসতে বললেন। আচ্ছা, গ্রিটেড মানে কি? V2, এখানে V2 কোথায় আছে? সো লিড যে ভার্বটা আছে না, লিড LEAD, লিড, এই ভার্বের পাস্ট ফর্ম মানে V2 হচ্ছে কি লিড, LED, ঠিক আছে? এটা হচ্ছে V2 আর হচ্ছে V1। তাহলে এর আগে এন্ড আগে কি আছে? V2 আছে, তাহলে এন্ড এর পরে কি হবে? V2 হবে। সো V2 কোথায় আছে? এ নাম্বারে, এটা তো লিডস মানে V1, আর V1 হচ্ছে ING, এখানে তো ING করা ছিল না, সো এটা হচ্ছে লিড, এটাও V1, সো এটা বাদ। ওকে, ডিউর প্রশ্ন হাতে চাই, এক দফা এক দাবি, দফা এক দাবি এক, ঠিক আছে? প্রশ্ন না দিলে পদত্যাগ। এটা আন্দোলন করতে পারো, সুন্দর আন্দোলন হতে পারে যে আমার প্রশ্ন দেখার অধিকার কেন দিবে না? হ্যাঁ, সো প্রশ্ন দেখার অধিকার আমার আছে, আমি 1000 টাকা 1050 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করি, আমার প্রশ্ন কেন আমাকে আপনি দেখাবেন না? আমার প্রশ্ন আমাকে দিয়ে দেন। এখন খেয়াল করো, দ্য রেইন সিজড মানে কি? এটা সিজ অর্থ হচ্ছে বন্ধ হওয়া, আর এখানে অর্থ হচ্ছে থামা, ঠিক আছে? বা থেমেছিল। দ্য রেইন সিজড অ্যান্ড দ্য বার্ডস, এখানে দেখো সবগুলো কি? বিগিন, হ্যাভ বিগান, তারপর হচ্ছে বিগান, এই ধরনের ভার্ব দেওয়া আছে। তাহলে খেয়াল কর এখানে কি ভার্ব আছে, ভার্বের কোন ফর্মটা হবে?
সো আমি দেখবো যে এখানে একটা এন্ড আছে, সো এন্ড এর আগে ভার্বের কোন ফর্ম দেওয়া আছে, এন্ড এর আগে ভার্বের কোন ফর্ম দেওয়া আছে, V2 দেওয়া আছে। সো এন্ড এর পরে কি হবে, তাহলে এখানে V2 হবে। সো এন্ড এর আগে যেহেতু মানে V2 দেওয়া আছে, তাহলে এন্ড এর পরে কি হবে, V2 হবে। তাহলে আর তো হবে না, আর বিগিন তো B1, বিগিন B1 হবে না, হ্যাভ বিগান V3 হবে না। সো উত্তর কোনটা হবে, উত্তর হবে বিগান। দেখো এটাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এই ইউনিট আসছে, এটাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে আসা প্রশ্ন। তারপর দেখি আমরা অন সানডেজ, এখানে কমা হবে আই ইউজুয়ালি গো ফিশিং অর ড্যাশ সামথিং। সো আমি কি বলছিলাম, অ্যান্ড অর বাট ইজ, রাইট। এই শব্দগুলো, ওই শব্দগুলোর আগে কি বসে, দেখো তো এই শব্দগুলো আগে কি বসছে, গো ফিশিং। কি বসছে বলো তো, গো ফিশিং। সো অর এর আগে কি, গো ফিশিং। সো এখানে কি বি ওয়ান এর পরে আরেকটা ওয়ার্ড আছে, ঠিক আছে। সো এখানে B1, জাস্ট B1। সো এখানে B1 কোথায় আছে, ডুইং না, ডিড হবে না, কারণ এখানে সামথিং দেওয়া আছে, এখানে ফিশিং এর জায়গায় সামথিং দেওয়া আছে। ভালো করে খেয়াল করো, আমি আগে আইডেন্টিফাই করি। সো গো ফিশিং এ, সো গো কি V1 না, সো V1 কোথায় আছে, V1 আছে ডি নাম্বারে। এখন মিলাও, এখন মিলাও, এখন তো মিলাও অরের আগে গো ফিশিং ডো সামথিং, মিলছে? আগে পরে গো ফিশিং ডো সামথিং এলস ইন্টারেস্টিং, মিলছে? সো এখানে কি হবে, B1 হবে। B1টা কোথায় আছে, B1 আছে ডি নাম্বারে। অরের পরে B1 দা, পরে সামথিং, পরে এই ফিশিং এর পরিবর্তে সামথিং। ক্লিয়ার? ভেরি গুড। এট দি উইকেন্ড, ঠিক আছে, এট দি উইকেন্ড আই ইউজুয়ালি গো ড্যাশ অর সামথিং ইন অর্ডার টু ডিরাইভ প্লিজ। আচ্ছা, এখানেও সেম, অরের আগে, অরের আগে দেখতে হবে কি আছে, এখন V1 আছে, কি আছে, V1 আছে। তাহলে অরের পরে যে ভার্বটা, এটা কি হবে, V1 হবে। অরের পরে ভার্বটা কি হবে, V1 হবে। তো সেকেন্ড যে গ্যাপটা আছে, এই গ্যাপটা B1 বের করি, এখানে ডুইং হবে না। অরের এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা পরে দেখবো। অরের পরে যেটা আছে আমি এটা দেখি, অরের পরে সেকেন্ড ভার্বটা কি B1 কোথায় আছে, এটা ডিড হবে না, এটা V1 আছে, এটা V1 আছে, রাইট। এখন উত্তর কোনটা হবে, কারণ অরের আগে ভার্বটা ছিল V1, আমি তাহলে পরের ভার্বটা কি হবে, B1 হবে। আমি B1 আমি কি দিলাম, দিয়ে দিলাম। আই ইউজুয়ালি গো, গো, আর গোর পরে কি শপ হবে নাকি শপিং হয় বলো তো, গোর পরে কি শপ হয় না শপিং হয়? এখন এটা তো হবে না, বুঝতে পারতেছো টু শপ কেন হবে না। প্রথম অংশটাতে, প্রথম অংশ কি তোমার কি ছিল, গো, দ্বিতীয় অংশ থেকে সামথিং কি আছে, ভার প্লাস আইএনজি, কি আছে, ভার প্লাস আইএনজি। সামথিং যদি ভার প্লাস আইএনজি না, আসলে ভার প্লাস আইএনজি না, এটা মানে আইএনজি ফর্ম আছে, আবার ভার প্লাস আইএনজি ভুল কথাটা। সো অর, সো অরের পরে কি হলো আমার, ডু হলো, দুই জায়গায় ডু দেওয়া আছে। তাহলে কি হবে, গো এর পরে আমরা জানি গো শপিং, গো টু শপ হয় না, গো টু শপ হয় না, গো শপিং হয়। তাহলে গো শপিং, সো গো এর পরে কি হবে, শপিং হবে। আরেকটা ক্লু খেয়াল করো, এখানে আরেকটা ক্লু আছে, সেটা হচ্ছে কি এখানে কি একটা আইএনজি ফর্ম আছে না, সো এখানে কি হবে, গো এর পরে একটা আইএনজি ফর্ম দিতে হবে। গো এর পরে কি হবে, আইএনজি ফর্ম দিতে হবে, 2+B1 ফর্ম না, 2+B1 ফর্ম না। ওকে ফাইন। আচ্ছা, একটু খেয়াল করে এটা, দ্য বয়েজ মানে কি, ছেলেরা, ইউজ টু কি করে, অভ্যস্ত, লাইক। সো লাইকের পরে দেখো এখানে এন্ড আছে, সো এন্ড এর আগে যে ভার্বটা হবে, মানে যে ফরম্যাটটা হবে, এন্ড এর পরে একটা গ্যাপ আছে, একই ফরম্যাটে হবে। তখন এখানে যদি V1 হয়, এখানেও কি হবে, V1 হবে। এখানে V2 হইলে এখানেও কি হবে, V2 হবে। তার মানে দুইটা ফর্ম, মেকিং, ফ্লাইং একই হইতে পারে। টু মেকিং, টু ফ্লাইং একই দেখা যাচ্ছে। সো মেক ফ্লাই হচ্ছে, টু মেক, টু ফ্লাইং হইল না কিন্তু। তাহলে টু মেক অথবা টু ফ্লাই হইলে হইতো, ঠিক আছে, তা বাদ। এখন এখানে জিনিস মনে রাখবো যে লাইক, লাইক শব্দটার পরে, লাইক শব্দের পরে কোনো ভার্ব থাকলে সেটার সাথে আইএনজি করতে হয়, কি করতে হয়, আইএনজি করতে হয়। ভার্বের পরে কোনো লাইকের পরে কোনো একটা শব্দ থাকলে সেই শব্দের পরে কি করতে হয়, আইএনজি করতে হয়। সো লাইকের লাইক, তারপরে স্টপ, কিছু শব্দ আছে লাইক, স্টপ, স্টার্ট, কমেন্টস, এই শব্দগুলোর পরে সেকেন্ড আর একটা ওয়ার্ড থাকলে, মানে ভার্ব থাকলে তার সাথে আইএনজি করতে হয়। সেই ওয়ার্ডগুলো কি, লাইক, কমেন্টস, স্টার্ট, এগুলোর পরে আইএনজি করতে হয়। তাহলে খেয়াল করো এখানে কি আছে, মেকিং আছে, ফ্লাইং আছে। টু
টু মেকিং টু ফ্লাইং হবে না, কারণ টু এর পরে V1 হয়, টু এর পরে কি হয় V1 হয়, টু এর পরে কি হয় V1 হয়। সো টু এর পরে V1 হয়, ভার্ব প্লাস আইএনজি হয় না। আর এখানে মেক আর ফ্লাই এটা হতে পারে না, কারণ পরপর লাইক আগে একটা শব্দ, মানে আগে একটা ভার্ব পরে একটা ভার্ব, দুইটা ভার্ব পাশাপাশি বসা যায় না, দুইটা ভার্ব পাশাপাশি বসে না। তো যখন দুইটা ভার্ব যখন পাশাপাশি বসে, দ্বিতীয় ভার্বের সাথে হয় টু প্লাস V1 করে দিতে হয়, আর না হয় ভার্বের সাথে আইএনজি করে দিতে হয়, ঠিক আছে। তো এই কারণে পাশাপাশি দুইটা ভার্ব বসে না। লাইকের পরে কি মেক হবে না, লাইকের পরে মেক হবে না, তাহলে অ্যান্সারটা কি হবে? কারণ আমি আরো সহজ করে বলি, লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, লাইকের পরে কি হয় ভার্ব প্লাস আইএনজি হয়। সো লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি হলে এইখানে আইএনজি আছে, এখানেও আইএনজি আছে, আইএনজি থাকলে এর আগে টু আছে, তো টু হয় না, কারণ টু এর পরে হয় V1, টু এর পরে কি হয় V1 হয়। সো এটা বাদ, আর এটা তো হইলো না, এটা হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বার, ঠিক আছে। তো সহজ উত্তর আমি বলে দিই, লাইকের পরে কি হয় ভার্ব প্লাস আইএনজি হয়। সো লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে এরপরে যে ভার্বটা, যেহেতু এন্ড এর আগের ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হয়েছে, এরপরটা কি ভার্ব প্লাস আইএনজি লাগবে। সো এই কারণে মেকিং এবং ফ্লাইং এর উত্তর, এবং এখানে তো মেকিং ছিল ফ্লাইং ছিল, কিন্তু এগুলো কেন হলো না? এগুলো আগে টু আছে, তো টু এর পরে V1 হয়, টু এর পরে কি হয় V1 হয়, ভার্ব প্লাস আইএনজি হয় না, টু এর পরে কি হয় V1 হয়, ভার্ব প্লাস আইএনজি হয় না। ক্লিয়ার? ওকে, জাস্ট এরকম মাথায় রাখবে। আর কিছু শব্দ আছে শুধু কি এই লাইকে না, লাইক, তারপর স্টপ, ঠিক আছে, স্টার্ট, কমেন্টস, এরকম কিছু শব্দ আছে, এই শব্দগুলোর পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। সো এটা কিন্তু খুব একটা মজার প্রশ্ন ছিল, যে এখানে কোনো ক্লো ছিল না, কোনো ক্লো ছিল না বলতে একটা ক্লো ছিল, সেটা হচ্ছে লাইক। সো লাইকের পরে কি ভার্ব প্লাস আইএনজি হয়, এটা জানতে হবে। আর না যদি ফর্ম প্যারালালিজম চিন্তা করো, আগেও আছে তা, আগেও তা, পরেও তা, সেম আছে, এরকম তিনটা অপশনে কিন্তু সেম ছিল, এভাবে পারা যায় না। সো একটা অপশন তুমি বাদ দিতে পারবে, বাকি তিনটা অপশন ছিল। শুধু একটা ইনফরমেশন হচ্ছে লাইকের পরে যে ভার্ব প্লাস আইএনজি হয়, এই ইনফরমেশন জানা থাকলে কিন্তু তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। এবং তোমাদের জন্য কিন্তু একটা মজার নিউজ বা একটা সুখবর আছে, সেটা হচ্ছে তোমরা কিন্তু একটা কোর্সে, মাত্র একটা কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে পারবা। কয়টা কোর্স বলো তো? মাত্র একটা কোর্স। এই কোর্সের মধ্যে তুমি দেখো প্রতি মাসে মাসে টাকা দেওয়া লাগবে না, মাত্র তুমি 360 টাকাতে তুমি ভর্তি হবা। ভর্তি হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত তুমি পড়াশোনা করতে পারবা। এখানে কি কি পড়ানো হবে? বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই তিনটা সাবজেক্ট পড়ানো হবে। এই তিনটা সাবজেক্টের উপর সর্বমোট ক্লাস হবে 120টারও বেশি ক্লাস। এখানে শুধু কি ক্লাসে হবে না, এখানে কিন্তু মডেল টেস্ট থাকবে, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, পরীক্ষা দিবা। পরীক্ষা দিয়ে কোনো ভুল হলে সেই ভুলগুলো কিন্তু সমাধান করে দিবে সলভ ক্লাসের মাধ্যমে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এখানকার 3000 ইংরেজির এমসিকিউ প্র্যাকটিস, 3000 ইংরেজি এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। সো এই 3000 ইংরেজি এমসিকিউ প্র্যাকটিস যদি তোমাকে করাই দিই, তাহলে যে কোনো এমসিকিউ তুমি নিজে থেকে সলভ করতে পারবা। তোমার মধ্যে ওই দক্ষতা, ওই ক্ষমতা তৈরি হয়ে যাবে। 3000 ইংরেজি এমসিকিউ প্র্যাকটিস মানে বুঝো, এই 3000 ইংরেজি এমসিকিউ প্র্যাকটিস করার ক্ষমতা তোমার মধ্যে থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি টপ পজিশন করতে পারবা। ভর্তির জন্য বা আমাদের সাথে যুক্ত হতে তুমি কি করতে পারো, পেজে মেসেজ দিতে পারো, অথবা এই পেজে, যে পেজে তুমি ক্লাস করতেছো, অথবা এই নিচে দুটি নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। আমি আবারও বলতেছি, কোর্স ফি মাত্র 360 টাকা। এই 360 টাকাতে যুক্ত হওয়ার পরে তোমার আর কোনো টাকা লাগবে না। এর মধ্যে তুমি রিটেনও পাবা, রিটেন ব্যাচও পাবা, এটার সাথে এক্সাম ব্যাচ পাবা, সব কিছু পাবা। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যা যা লাগে সব কিছু দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে ওকে ভাইয়া, ভর্তি কিভাবে হবে? ভর্তির জন্য তুমি নিচে দুটো নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ আছে, অথবা তুমি কি করতে পেজে মেসেজ দিতে পারো, পেজে মেসেজ দাও, তাহলে তোমাকে ভর্তি নিয়ে নিবে।